আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আজকে 10টি হালাল ব্যবসা নিয়ে আলোচনা করব, যে ব্যবসাগুলো অসংখ্য সাহাবী করেছেন। প্রিয় দর্শক, এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যদি ব্যবসা সম্পর্কে জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছি, অবশ্যই সেগুলো শুনবেন, না হলে অনেক কিছু অজানা থেকে যাবে। প্রিয় দর্শক, সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ইনারা ছিলেন ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে খুবই দক্ষ এবং সৎ। তারা আল্লাহর ভয় ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী ব্যবসা করেছেন। অনেকে ধনী ছিলেন, কিন্তু সম্পদকে দিন ও মানুষের কল্যাণে ব্যবহার করেছেন। সঠিকভাবে জাকাত প্রদান করেছেন, দরিদ্র ও অসহায় মানুষদের দান করেছেন, ইসলামের স্বার্থে নিজের সামর্থ্য অনুযায়ী যথেষ্ট দান করেছেন। আল্লাহ তাআলা তাদের সম্পদে এত বেশি বরকত দিয়েছিলেন যে ইন্তেকালের পরেও পরিবারের জন্য অনেক বেশি সম্পদ তারা রেখে গেছেন। আপনারা শুনেছেন না হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা? তিনার এত সম্পদ ছিল যে ইন্তেকালের পর তার সম্পদ ভাগ করতে অনেক বেশি শ্রম লেগেছিল। তার সম্পদের মূল্য যদি এখন আপনি হিসাব করেন তাহলে বর্তমান বাজারে সেই সম্পদের মূল্য হবে প্রায় $528 বিলিয়ন। বর্তমানে এত পরিমাণ মূল্য পৃথিবীতে কারো কাছে নেই। আজ তিনার মতো অর্থ যদি কারো থাকে তাহলে তিনি হবেন পৃথিবীর সবচাইতে বড় ধনী। প্রিয় দর্শক মণ্ডলী, এই কথাগুলো বলার উদ্দেশ্য কি? এগুলো বলার উদ্দেশ্য হলো, সৎভাবে থেকেও, সঠিকভাবে জাকাত প্রদান করেও, দরিদ্র মানুষদের দান করেও একজন সৎ ব্যবসায়ী হিসাবে পৃথিবীর ধনী মানুষের কাতারে নিজের নাম নথিভুক্ত করা যায়। প্রিয় দর্শক, মনে রাখতে হবে, যদি আপনি সৎভাবে ব্যবসা করেন, আপনি সৎ পথে চলেন, তাহলে আপনার ব্যবসায় আল্লাহ অনেক বরকত দিবেন। আর অসৎ পথে হারাম উপার্জন করে সাময়িক আপনি ধনী হয়ে যাবেন ঠিকই, কিন্তু অর্থ কোন দিক দিয়ে ব্যয় হয়ে যাবে আপনি ভোগ করতে পারবেন না। সৎ ব্যবসায়ীদের গুণাবলী সম্পর্কে অনেক হাদিস রয়েছে, অন্য কোনো দিন আলোচনা করব ইনশাল্লাহ। সাহাবীদের 10টি ব্যবসা আপনাদের সঙ্গে এবার শেয়ার করব। আপনারা এখান থেকে শিক্ষা নিতে পারেন, এরপর আপনারা পছন্দ মতো একটা যে কোনো ব্যবসা বেছে নিতে পারেন। তবে ব্যবসা শুরু করার পূর্বে অবশ্যই আপনাকে ব্যবসা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আপনি যেই ব্যবসা শুরু করতে যাচ্ছেন সেই ব্যবসা সম্পর্কে ভালোভাবে জানতে হবে, মার্কেট যাচাই করতে হবে, গুণীজনদের পরামর্শ নিতে হবে, তারপরে ভালো পরিকল্পনা করে আল্লাহর উপর ভরসা রেখে কাজ শুরু করতে হবে ইনশাল্লাহ, তাহলে সফলতা আসবে। অনেক কথা হয়ে গেল না? তো চলুন এবার একটা একটা করে 10টি সুন্দর ব্যবসা নিয়ে আলোচনা করি। 1 নম্বর, কাপড় বা বস্ত্রের ব্যবসা। অসংখ্য সাহাবী কাপড়ের ব্যবসা করেছেন। মার্কেট যাচাই করে যদি সঠিক পণ্য বাছাই করতে পারেন তাহলে এই ব্যবসার মাধ্যমে অনেক অর্থ উপার্জন করতে পারবেন ইনশাআল্লাহ। কাপড় বা যাবতীয় বস্ত্রের ব্যবসার ক্ষেত্রে কোন বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে তাহলে লাভবান হওয়া যাবে এবং ব্যবসা ভালো চলবে, পূর্বে একটি ভিডিওতে আলোচনা করেছি, চাইলে ভিডিওটি দেখতে পারেন, জ্ঞান পাবেন। ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, নতুন করে আর সেই বিষয়ে কথা বাড়াচ্ছি না। 2 নম্বর ব্যবসা নিয়ে এবার কথা বলবো। ব্যবসাটি কিন্তু খুব সুন্দর। সেই ব্যবসাটি কি? ব্যবসাটি হলো সুগন্ধির ব্যবসা, অর্থাৎ আতর পারফিউমের ব্যবসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মিশকের সুগন্ধি খুব ভালোবাসতেন, সুগন্ধি ব্যবহার করতেন। সাহাবীগণ সুগন্ধি ব্যবহার করতেন এবং সুগন্ধির ব্যবসাও করতেন। পবিত্র হাদিস শরীফের মধ্যে জুমার দিন সুগন্ধি ব্যবহারের প্রতি অনেক বেশি তাগিদ করা হয়েছে। নিজের সুগন্ধি না থাকলে নারীদের সুগন্ধি থেকে ব্যবহার করার কথা হাদিসে এসেছে। সুগন্ধি ব্যবহার করলে মন হালকা থাকে এবং কাজের প্রতি কনফিডেন্স বাড়ে। ফলে কেউ যদি সুগন্ধির ব্যবসা করেন তাহলে লাভবান হবেন ইনশাআল্লাহ। তবে আপনি যেই জায়গাতেই ব্যবসা শুরু করতে যাচ্ছেন আগে মার্কেট যাচাই করুন, সেখানে সুগন্ধির চাহিদা কেমন। বিশেষ করে গ্রাম এলাকাতে মানুষ সুগন্ধির প্রতি তত বেশি আকৃষ্ট নয়, মানে খুব কম মানুষ সুগন্ধি ব্যবহার করে। ফলে এমন জায়গায় ব্যবসা খুলতে হবে যেখানে মানুষ বেশি সুগন্ধি ব্যবহার করে। যেখানে সুগন্ধি ব্যবহার করে না সেইখানে যদি আপনি ব্যবসা খুলে বসেন তাহলে তেমন হয়তো লাভবান হতে পারবেন না। এরপরও যদি আপনার কাছে ভালো আইডিয়া থাকে তাহলে এলাকাতে অফলাইনে যে কটা সুগন্ধি বিক্রি হবে হোক না, কিন্তু পরিকল্পনা যদি বড় থাকে, সঠিক পরিকল্পনা থাকে, প্ল্যান ঠিক থাকে, তাহলে অনলাইনের মাধ্যমেও দেশের কোনায় কোনায় পৌঁছে দিতে পারেন আপনার সুগন্ধি। যদি আপনি ভালো সুগন্ধি প্রস্তুত করতে পারেন, মানুষদেরকে ভালো কিছু দিতে পারেন, তাহলে দেখবেন একটা সময় আপনার সুগন্ধি দেশ জুড়ে মানুষ ব্যবহার করছে। আর এই ব্যবসা বন্ধ হওয়ার মতো নয়, যুগ 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 ধরে এই ব্যবসা চলবে। অনেকের প্রশ্ন জাগবে যে আমি ব্যবসা সম্পর্কে বলছি, তাহলে কি আমি কি নিজে ব্যবসা করি? অবশ্যই আমি ব্যবসা করি, অফলাইন অনলাইন দুটোই ব্যবসা আমি করি।
কি ব্যবসা করি, কিভাবে করি, ইনশাল্লাহ কোনোদিন একটা ভিডিওতে আলোচনা করব। বিস্তারিত জানতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, উপকৃত হবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এবার 3 নম্বর ব্যবসা নিয়ে কথা বলবো। সেই ব্যবসাটা হলো খেজুর ও ফল ব্যবসা। মদিনায় খেজুর ছিল প্রধান ফসল। সাহাবীগণ খেজুর উৎপাদন করতেন। অনেকেই বাগান থেকে ক্রয় করে বাজারে বিক্রি করতেন। খেজুরের ব্যবসা খুব প্রসিদ্ধ ছিল, এতটাই প্রসিদ্ধ যে সেই যুগেও বিভিন্ন দেশে রপ্তানি করা হতো। আপনি চাইলে খেজুর ও যাবতীয় ফলের ব্যবসা শুরু করতে পারেন। এই ব্যবসাটি অনেক লাভজনক একটি ব্যবসা, আর অল্প পুঁজিতে শুরু করা যায়। তবে আপনাকে সৎ হতে হবে, অল্প লাভে নগদে বিক্রয় করতে হবে, ধার বাকি থেকে দূরে থাকতে হবে। মনে রাখতে হবে, ব্যবসায় সফল হতে গেলে ধার থেকে দূরে থাকতে হবে। ধার বাকি এগুলো ব্যবসার ভিত নাড়িয়ে দেয়। এবার 4 নম্বর ব্যবসা নিয়ে কথা বলবো, পশু পাখির ব্যবসা। যুগে যুগে অসংখ্য নবী পশুপালন করেছেন। সাহাবীগণ পশুপালন করেছেন এবং সেই পশুকে বিক্রয় করেছেন, অর্থাৎ পশুর ব্যবসা করেছেন। পশু যেমন দুম্বা, ছাগল, ভেড়া, উট, গরু, ঘোড়া ইত্যাদি, এগুলো ছিল পরিবহন, যুদ্ধ ও খাদ্যের বড় উৎস। অসংখ্য সাহাবী পশুপালন করে নিজের জীবিকা ধারণ করেছেন। কেউ চাইলে বাড়িতে বসে ফাঁকা জমির মধ্যে পশুপালন শুরু করতে পারেন, যা অনেক লাভজনক। পাখির মধ্যে হাঁস মুরগির ব্যবসাও করতে পারেন, এটাও অনেক লাভজনক। তবে এই ক্ষেত্রে সর্বদাই সক্রিয় থাকতে হবে, পশু পাখির প্রতি যত্নবান হতে হবে। পশু পাখিকে অনেক রোগ হয়ে থাকে, যদি আপনি অবহেলা করেন তাহলে একটাকে রোগ হলে বাকিগুলো সেই রোগে আক্রান্ত হয়ে সব মারা যাবে। এতে আপনার ব্যবসা লসে চলে যাবে। সেই জন্য কোন অসুখ হলে কি ওষুধ খাওয়াতে হবে, কখন কি অসুখ হয়, এই সম্পর্কে আগে ভালোভাবে জ্ঞান অর্জন করতে হবে, তারপরে পশু বা পাখি পালন করতে পারেন। 5 নম্বর ব্যবসা, লোহার তৈরি বিভিন্ন অস্ত্র বা যন্ত্রের ব্যবসা। সাহাবীদের যুগে তলোয়ার, বর্মা, ঢাল ইত্যাদির ব্যবসা ছিল, যা খুবই জনপ্রিয়। কারণ সেই সময় যুদ্ধে এগুলো অনেক বেশি প্রয়োজন হতো। এখন তো আমাদেরকে যুদ্ধের জন্য অস্ত্র তৈরি করতে হয় না, এগুলো তো আমাদের দেশের যেই সামরিক বাহিনী তারা এগুলো দেখবে। কিন্তু আমরা এ থেকে কি আইডিয়া নিতে পারি? এ থেকে আমরা ধারণা নিতে পারি যে লোহা দ্বারা তৈরি ওই সমস্ত জিনিস যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে, তার ব্যবসা করা যাবে। যেমন হেসে বা বটি, চাকু, পাসলি, কুড়াল, কোদাল, দা ইত্যাদি যাবতীয় প্রয়োজনীয় লোহা দিয়ে তৈরি যে যন্ত্রপাতিগুলো আমরা তৈরি করতে পারি এবং বিক্রি করতে পারি। অল্প পুঁজিতে ছোট বাজারের মধ্যে এই ব্যবসাটি শুরু করা যায়, যার মাধ্যমে অনেক লাভবান হতে পারবেন ইনশাল্লাহ। এর সাথে সাথে রান্নাঘরের যাবতীয় প্রোডাক্ট রাখতে পারেন। ভালো প্রোডাক্ট হলে মানুষ আপনার কাছে ক্রয় করবে। 6 নম্বর, খাদ্য শস্য ব্যবসা। শস্য ও খাদ্যদ্রব্য বিক্রি সাহাবীদের অন্যতম আয়ের উৎস ছিল। গম, জব, চাল ইত্যাদি ব্যবসা লাভজনক একটি ব্যবসা। কেউ চাইলে শুধুমাত্র ধান, গম, দানাযুক্ত শস্য কৃষকদের কাছ থেকে ক্রয় করে বাজারে বিক্রি করতে পারেন, অথবা এগুলোকে প্রসেস করে চাল, আটা, ডাল ইত্যাদি বিক্রি করতে পারেন। এখানে কিছু পরামর্শ আমি দিতে চাই, ভালো লাগলে নিতে পারেন। যদি আপনি খুব বড় মাপের ব্যবসা করতে চান তাহলে শুধু চালের ব্যবসা করতে পারেন। বিভিন্ন রকমের চাল রাখতে পারেন এবং হোলসেল ও রিটেল উভয় ব্যবস্থা রাখতে পারেন। একটা প্রোডাক্টের ওপরে ফোকাস দিয়ে মার্কেটিং করতে পারলে চাল ক্রেতারা আপনার কাছে যাবে, কারণ আপনি শুধুমাত্র চালের ব্যবসা করেন এবং বিভিন্ন রকমের চাল রাখেন। এমনইভাবে কেউ ডালের ব্যবসা করতে চাইলে বিভিন্ন রকমের ডাল রাখতে পারেন। পূর্বে একটি ভিডিওতে বলেছিলাম, সব রকমের প্রোডাক্ট না রেখে যদি অল্প কিছু প্রোডাক্টের উপরে বেশি ফোকাস দেন, খুব দ্রুত সফল হওয়া যায়। বেশি পরিমাণে কোয়ান্টিটিতে রাখবেন আর কোয়ালিটি ভালো রাখবেন, কিন্তু প্রোডাক্ট হবে অল্প, সীমিত। মানে 2-1টা প্রোডাক্ট নিয়ে শুরু করবেন। তাহলে মানুষ যখন ওই প্রোডাক্টগুলো কিনবে, অন্যান্য জায়গায় পাওয়া গেলেও আপনার কাছে যাবে, কারণ আপনি স্পেশালি সেই প্রোডাক্টগুলোর উপরে বেশি ফোকাস রেখেছেন। তো সেই জন্য ক্যাটাগরি ওয়াইজ যদি ব্যবসা করতে পারেন তাহলে এই ব্যবসা কিন্তু বর্তমানে খুব বেশি চলছে। তাই মাইক্রো নিচ আপনাকে চুজ করতে হবে। ভালো করে মার্কেটকে যাচাই করুন, বড়দের পরামর্শ নিন, সঠিক পরিকল্পনা করুন, তারপর আপনি আস্তে আস্তে এগিয়ে যান। 7 নম্বর ব্যবসা, বাসস্থান বা জমি ক্রয় বিক্রয়ের ব্যবসা। জমি ও বাসা বাড়ি ক্রয় বিক্রয়ের ব্যবসা সাহাবীদের যুগেও ছিল। এই ব্যবসা অনেক লাভজনক একটি ব্যবসা, তবে অনেক বেশি অর্থের প্রয়োজন। পাশাপাশি জমি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, নাহলে এমন জমি কিনে নেবেন যা আর পরে বিক্রি করতে পারবেন না, যা কেস কাছারির মধ্যে জড়িয়ে যাবে। অনেক সমস্যা রয়েছে। সেজন্য জমির দলিল, জমির পরিমাণ এবং সেই জমিতে কতজন অংশীদার রয়েছে, জমি সম্পর্কে ভালো নলেজ রাখতে হবে, যাতে করে জমি ক্রয় করার পরে কোনো ঝামেলায় জড়িয়ে যেতে না হয়। 8 নম্বর ব্যবসা, গৃহপালিত পশুর দুধ ও দুগ্ধজাত পণ্যের ব্যবসা। সাহাবীদের যুগে দুধ, মাখন, ঘি ইত্যাদির ব্যবসা প্রচারিত ছিল।
যারা গরু মহিষ পালন করে এবং দুধ দহন করে বিক্রি করে তাদের কাছ থেকে দুধ ক্রয় করে নিয়ে আপনি দুধ থেকে ছানা, মাখন, ঘি, দই ইত্যাদি তৈরি করে বিক্রি করতে পারেন। এটা অনেক লাভজনক ব্যবসা এবং অল্প পুঁজির ব্যবসা। যদি আপনি ভেজাল না দেন, সঠিক পণ্য দেন, সৎ পথে থেকে ব্যবসা করেন, তাহলে এই ব্যবসা দ্রুত অর্থনৈতিক দিক থেকে আপনাকে সচ্ছল করে তুলবে ইনশাআল্লাহ। 9 নম্বর ব্যবসা আমদানি ও রপ্তানি, অর্থাৎ ইম্পোর্ট ও এক্সপোর্টের ব্যবসা। সাহাবীগণ ইয়ামান, শাম, মিশর ইত্যাদি দেশ থেকে পণ্য রপ্তানি ও আমদানি করতেন। আন্তর্জাতিক ট্রেডিং ছিল তাদের বড় আয়ের উৎস। এমনকি ভারতীয়রা হিন্দুস্থানে আসত এবং এখান থেকে সুগন্ধিযুক্ত কাঠ এবং খাবারের মশলা নিয়ে যেত এবং সেই দেশে গিয়ে বিক্রি করত। বাইরের দেশের কোনো জনপ্রিয় প্রোডাক্ট আমদানি করে নিজের দেশে বিক্রি করতে পারেন, অনেক লাভবান হওয়া যাবে। তবে আপনাকে এক্সপোর্ট ইম্পোর্ট সম্পর্কে নলেজ গেইন করতে হবে। এই সম্পর্কে আপনি কোর্স করতে পারেন বা যারা এই ফিল্ডে কাজ করছে তাদের সঙ্গে কিছুদিন থেকে জ্ঞান অর্জন করতে পারেন। বাইরের কিছু প্রোডাক্ট যা আমাদের এলাকায় পাওয়া যায় না, এগুলো নিয়ে এসে যদি সেল করা যায়, বিক্রি করা যায়, তাহলে অনেক বেশি লাভবান হওয়া যায়। এরকম অনেকেই করছেন এবং অনেকে বিদেশ থেকে আমদানি করে অনলাইনে সেই প্রোডাক্টের ছবি তুলে দিচ্ছেন এবং লোকালে বিক্রি করছেন, পাশাপাশি দেশের কোনায় কোনায় অনলাইনের মাধ্যমে যারা অর্ডার করছে তাদেরকে সার্ভিস দিচ্ছেন, মানে তাদের বাড়িতে ডেলিভারি করে দিচ্ছেন। আইডিয়া থাকলে, জ্ঞান থাকলে এই ব্যবসাটাও কিন্তু খুব ভালো একটা ব্যবসা। তবে এই ব্যবসার ক্ষেত্রে অনেক অর্থ লাগবে, কারণ বাইরে থেকে যখন আপনি প্রোডাক্ট ইম্পোর্ট করবেন তখন অল্প পরিমাণে প্রোডাক্ট ইম্পোর্ট করা অসম্ভব। আপনাকে অনেক বেশি প্রোডাক্ট ইম্পোর্ট করতে হবে, না হলে তারা আপনাকে প্রোডাক্ট পাঠাবে না হয়তো। তবে যদি বড় বড় ইম্পোর্টারদের সঙ্গে আপনি যোগাযোগ রেখে তাদের কাছ থেকে কিছু প্রোডাক্ট নিতে পারেন, তাহলেও এটাও একটা পথ রয়েছে। প্রিয় দর্শক, সর্বশেষ 10 নম্বরে যে ব্যবসার কথা বলবো সেটা হলো মধুর ব্যবসা। যুগে যুগে মধু দ্বারা চিকিৎসা হয়ে আসছে। পবিত্র কুরআন ও হাদিসে মধুর গুণাবলীর কথা বর্ণিত হয়েছে। মানুষ খাঁটি মধু পেলে অবশ্যই তা ক্রয় করে থাকে, কিন্তু বর্তমানে ভেজালে ভরে গেছে, খাঁটি পাওয়া যায় না। সেই জন্য মানুষ মধু থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। তাই কারো যদি মৌমাছি চাষের অভিজ্ঞতা থাকে তাহলে ভালোভাবে মধু চাষ করে খাঁটি মধু আপনি বিক্রয় করতে পারেন। লোকালেও বিক্রয় করতে পারেন, অনলাইনেও বিক্রয় করতে পারেন। যদি আপনার ব্র্যান্ড মানুষের কাছে পরিচিত হয়ে যায় আর মানুষ জেনে যায় যে আপনি খাঁটি মধু দিয়ে থাকেন, তাহলে ভবিষ্যতে আর পিছন দিকে ফিরে তাকাতে হবে না। এই একটা প্রোডাক্ট, শুধু মধু, আপনাকে অনেক বেশি ধনী বানিয়ে দিতে পারে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এবার শেষে যে গুরুত্বপূর্ণ কথা বলবো বলেছিলাম তা হলো সাহাবীদের ব্যবসার মূল নীতি কী ছিল, সাহাবীদের ব্যবসার কিছু বৈশিষ্ট্য। 1 নম্বর, সম্পূর্ণ হালাল জিনিসের ব্যবসা করা, মানে আপনি যে ব্যবসা করছেন সেটা অবশ্যই হালাল হতে হবে। 2 নম্বর, সুদ ও প্রতারণা থেকে দূরে থাকা। সুদ এবং প্রতারণার সঙ্গে যুক্ত থাকা যাবে না, কোনো রকমের সুদের সঙ্গে ইনভলভ হওয়া যাবে না, বা আপনার প্রোডাক্ট খারাপ আপনি ভালো বলে বিক্রি করে দিচ্ছেন এরকমও করা যাবে না। যেটা আপনার প্রোডাক্টের কোয়ালিটি, সত্যতা মানুষের সামনে তুলে ধরতে হবে। 3 নম্বর, ন্যায্য মুনাফা নেওয়া। ন্যায্য মুনাফাই আপনি নেবেন। কিন্তু অনেকে ধার বাকিতে বেশি টাকা বিক্রি করে কিন্তু সে টাকা উঠাতে পারে না। আপনি নগদে বিক্রি করুন। আপনার 2 টাকা লাভ হলেও আপনি নগদে দিন, আবার মাল নিয়ে আসুন। কিন্তু বাকিতে দিলে আপনি কিন্তু ব্যবসা ক্ষেত্রে অনেক লস করবেন। 4 নম্বর, গ্রাহকের প্রতি সৎ থাকা। যে গ্রাহক আসছে তার সঙ্গে সৎ থাকতে হবে। গ্রাহককে ভুল বুঝিয়ে, ভুল ব্যাখ্যা দিয়ে একটা প্রোডাক্ট বিক্রি করে দিলাম, সে বাড়িতে নিয়ে গিয়ে পেরেশানি হারাতে পড়লো যে আমাকে ঠগালো, আমাকে এই প্রোডাক্ট দিল, অথচ প্রোডাক্টটা ভালো না, তাকে বিশ্বাস করেছিলাম। এরকম যেন না হয়। গ্রাহককে সব কিছু খুলে বলুন। গ্রাহককে সব কিছু বলার পরে সে নিয়ে যাবে, সে স্যাটিসফাই হবে যে আপনার প্রোডাক্টটা ভালো। মানে গ্রাহকের সঙ্গে সর্বদাই ক্লিয়ার থাকুন, তাহলে ইনশাল্লাহ ব্যবসায়ী লাভবান হবেন। তো সাহাবীরা এই জিনিসগুলো অবশ্যই ফলো করতেন, আর সাহাবীদের এই নীতি যদি আমরা ফলো করি তাহলে ইনশাআল্লাহ আমরাও ব্যবসা অনেক লাভবান হতে পারবো। তাই যারা ব্যবসা ক্ষেত্রে আগ্রহী তারা এই ব্যবসাগুলির মধ্যে থেকে একটা ব্যবসা করতে পারেন, ইনশাআল্লাহ লাভবান হবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।